গোপালগঞ্জের একটি গ্রামে বসবাস করত রহিম নামের একজন কৃষক। রহিমের ঘরে তার স্ত্রীসহ তার একটি কন্যা সন্তান ছিল। রহিম প্রভুর কাছে অনেক নালিশ করতেন কেন তিনি তাকে ছেলে সন্তান দান করেননি, যে তাকে কামাই রোজগার করে খাওয়াবে। সেই জন্য রহিম তার মেয়ের প্রতি অসন্তুষ্ট ছিল। রহিম তার মেয়েকে দিয়ে জঙ্গল থেকে জ্বালানি কাঠ করিয়ে আনতে বাধ্য করত। তার মেয়ের নাম ছিল মীরা। প্রতিদিনের মতো আজও মীরা কাঠ জোগাড় করার জন্য জঙ্গলে আসলো। ঠিক তখনই সে জঙ্গলের ভেতর থেকে কারো কান্নার আওয়াজ শুনতে পেল। হয়তো কেউ জঙ্গলের মধ্যে আটকে গেছে। আমাকে তাড়াতাড়ি ওই ব্যক্তিকে খুঁজে সাহায্য করতে হবে। মীরা তাড়াতাড়ি কান্নার আওয়াজকে অনুসরণ করে ওই মানুষটির দিকে এগিয়ে যেতে লাগলো। মানুষটিকে খুঁজে পাওয়ার সাথে সাথে সে চমকে উঠল, কারণ যে কান্না করছিল সে কোনো মানুষ ছিল না, সে ছিল একজন পরী। শোনো, দয়া করে সাহায্য করো আমাকে। কে তুমি? তোমার এই অবস্থা কে করেছে? আমি পরীদের রানী। পৃথিবীতে ঘুরতে এসেছিলাম। কিছু দুষ্ট মানুষ আমার উপরে হামলা করে দিয়েছিল। তাদের কাছ থেকে খুব কষ্টে বেঁচে এসেছি, কিন্তু আমার এই পাখাটি ভেঙে গিয়েছে, যার কারণে এখন আমি উড়তে পারছি না। আমি তোমার ভাঙা পাখাটিকে ঠিক করে দিতে পারবো। তুমি কি সত্যি আমার পাখাটিকে ঠিক করে দিতে পারবে? মীরা কিছু চিকন কাঠ এবং সুতো দিয়ে পরীর পাখাটিকে ঠিক করে দিল। ধন্যবাদ মীরা, তুমি আমার উপকার করেছো, তাই আমি তোমাকে আশীর্বাদ করলাম। পূর্ণিমার রাতে তুমি যে জিনিসটা হাত দিয়ে স্পর্শ করবে সেটাই স্বর্ণে পরিণত হবে। হ্যাঁ পরীর রানী, আপনাকে অশেষ ধন্যবাদ। তবে একটি কথা মনে রাখবে, পূর্ণিমার রাতে তুমি যদি ভুলে কোনো মানুষকে স্পর্শ করে ফেলো, তাহলে সেই মানুষটি পরবর্তী পূর্ণিমা পর্যন্ত স্বর্ণের পুতুলের আকার ধারণ করে থাকবে। এই বলে পরী সেখান থেকে চলে গেল এবং মীরাও তার বাসায় চলে আসলো। বাসায় আসার পর সে তার বাবা মাকে সবকিছু খুলে বলল। মীরার বাবা মীরার কথা বিশ্বাস করতে চাইছিল না। তোমার এসব কথার কোনো মূল্য আমার কাছে নেই। বাসায় বসে বসে পরীদের গল্প শুনে তোমার মাথায় এসব কাল্পনিক কাহিনী জন্মেছে। না বাবা, আমি সত্যি কথা বলছি। ঠিক আছে, আজ থেকে 1 সপ্তাহ পর পূর্ণিমা, তখন তোমার মিথ্যা আমার কাছে ঠিকই ধরা পড়বে। কিন্তু মীরার মা মীরার কথাই বিশ্বাস করেছিল। সময়ের স্রোত চলতে লাগলো এবং দেখতে দেখতেই পূর্ণিমার রাত চলে আসলো। মা, আমার খুব ভয় করছে। আমার সামনে থেকে দূরে থাকো। যদি তোমাকে আমি ছুঁয়ে ফেলি, তাহলে তুমি পরবর্তী পূর্ণিমা পর্যন্ত স্বর্ণের পুতুল হয়ে থাকবে। মীরা, তুমি বলেছিলে আজ রাতে তুমি যা স্পর্শ করবে সেটা স্বর্ণ হয়ে যাবে। জি বাবা। তাহলে নাও ওই পাত্রটি, তোমার হাত দিয়ে স্পর্শ করো। আমিও দেখি কিভাবে এই মাটির পাত্রটি স্বর্ণে পরিণত হয়। মীরা পাত্রটি হাতে নিল। আর কি আশ্চর্য! মীরা ওই পাত্রটি ছোঁয়ার সাথে সাথেই সেটি স্বর্ণে পরিণত হলো। মীরার বাবা আশ্চর্য হয়ে গেল। পরের দিন সকালে মীরার বাবা স্বর্ণের পাত্রটি নিয়ে বাজারে বিক্রি করতে যাচ্ছিল। তখন পথে প্রতিবেশী সালমা বেগমের সাথে রহিমের দেখা হয়। এই যে মীরার বাবা, কোথায় যাচ্ছেন? হাতের পিতলের পাত্রটি তো দেখছি খুবই চকচক করছে। আরে সালমা ভাবি, এটা পেতল না, এটা স্বর্ণ। বাবা গো, এতগুলো স্বর্ণ! আপনি কি লটারি পেয়েছেন নাকি? হ্যাঁ, তা পেয়েছি বলতে পারেন। এই বলে রহিম চলে গেল।
কিন্তু সালমা বেগমের তার কথায় বিশ্বাস হলো না। সালমা বেগম ছিল খুবই লোভী একজন মানুষ। তার স্বামী গত হয়েছে। সে তার একমাত্র ছেলে জিতুকে নিয়ে বসবাস করত। সালমা বেগম পরিকল্পনা করল আজ মীরাদের বাড়ি যাবে, কারণ মীরার মা অনেক সহজ সরল। তার থেকে সত্যিটা খুব সহজেই জানা যাবে। কিছুক্ষণ পরেই সালমা বেগম মীরাদের বাড়ি গিয়ে হাজির হলো। কি গো মীরার মা, তোমরা তো দেখি ধনী হয়ে গিয়েছো। হ্যাঁ, সব মীরার জন্যই হলো। মীরাকে এক পরী বরদান দিয়েছে, আর এই বরদানের কারণেই আমাদের অবস্থার উন্নতি হয়েছে। কি বরদান দিয়েছে? মীরা পরীদের রানীকে সাহায্য করেছিল, আর সেজন্য পরী বরদান দিয়েছে যে পূর্ণিমার রাতে মীরা যেই জিনিস স্পর্শ করবে তা স্বর্ণ হয়ে যাবে। এই কথা শুনে লোভী সালমা বেগম মনে মনে হিংসার আগুনে জ্বলতে লাগলো। আচ্ছা মীরার মা, আমার বাসায় কাজ আছে, আরেকদিন এসে আবার গল্প করে যাব। এই বলে সালমা বেগম প্রচণ্ড হিংসা নিয়ে বাসায় ফিরে চলল। বাসায় গিয়ে সে ভাবতে লাগলো কিভাবে এই বরদানটি সে নিজের করে নিতে পারবে। এই ভেবে সারা রাত তার ঘুম হলো না। সকালে সালমা বেগমের মাথায় একটি বুদ্ধি আসলো। সে তাড়াতাড়ি তৈরি হয়ে মীরাদের বাড়িতে চলে এলো। রহিম ভাই, আপনার জন্য একটি সুসংবাদ আছে। কি সুসংবাদ শুনি? আপনার মেয়ের জন্য আমার ছেলের বিয়ের সম্বন্ধ নিয়ে এসেছি। আমাকে মীরার মা বলেছে আপনি আমার মেয়ের বরদানের কথা জেনে গেছেন। আমি আমার মেয়েকে সেই ছেলের কাছেই বিয়ে দিব যে আমার মেয়ের বরদানকে নয়, আমার মেয়েকে ভালোবাসবে। আমার ছেলে অনেক গুণবান। আপনার মেয়ের যেমন বরদান রয়েছে, আমার ছেলের তেমনই সরকারি চাকরি নামের বরদান রয়েছে। আমার ছেলের মাসিক বেতন 50,000 টাকা। আচ্ছা আচ্ছা, আমাকে একটু সময় দিন, আমি আরেকটু ভেবে আপনাকে আমার মতামত জানাবো। সালমা বেগম বাড়ি ফিরে চলল আর ভাবতে লাগলো মীরার মা বাবা বিয়ের জন্য হ্যাঁ বলবে কিনা। কিছুদিন পর মীরার বাবার কাছ থেকে খবর আসলো তারা বিয়ের জন্য রাজি। লোভী সালমা বেগম খুব খুশি হলো এবং এক সপ্তাহের মধ্যেই তাদের বিয়ে হয়ে গেল। বিয়ে হওয়ার পর থেকেই সালমা বেগম পূর্ণিমার রাতের অপেক্ষা করছিল, কারণ মীরা ওদিন যে জিনিসকে স্পর্শ করবে তা স্বর্ণে পরিণত হবে। একদিন দুদিন করে পেরোতে পেরোতে পূর্ণিমার রাত চলে আসলো। মীরা, আজ তোমাকে আমি অনেকগুলো পাত্র বের করে দেব। তুমি সেই পাত্রগুলোকে ছুঁয়ে সেগুলোকে স্বর্ণে পরিণত করে দেবে। আমার বাবা বিয়ের আগে আপনাকে বলেছিল এইসব না করতে, আমার বরদানের অপব্যবহার না করতে। তোমার বরদানের জন্যই তোমাকে আমি আমার ছেলের বউ করে এনেছি। তা না হলে তোমার মতো গরিবের মেয়েকে কেন আমি আমার ছেলের বউ করে আনবো? তখন সেখানে জিতু এসে হাজির হলো। মা, এইসব করার কোনো দরকার নেই। আমার চাকরি থেকে যা রোজগার হয় তা দিয়ে আমরা ভালোভাবে চলে যেতে পারি। তাহলে কেন মীরার বরদানের অপব্যবহার করব আমরা? তুই চুপ থাক। আমার ঘরে আমার কথা মতো সব কাজ হবে। মীরা, তুমি যদি আজ তোমার শক্তি দিয়ে এই পাত্রগুলোকে স্বর্ণের না করে দাও, তাহলে তোমাকে আমি ঘর থেকে বের করে দেব। শাশুড়ির কথায় মীরার রাজি না হয়ে কোনো উপায় ছিল না। সালমা বেগম টেবিলে অনেকগুলো বড় বড় পাত্র রেখেছিল। নাও বাপু, এবার এই পাত্রগুলোকে স্বর্ণের বানিয়ে দাও দেখি। মীরা তখন টেবিলে থাকা একটি ছোট পাত্রকে ছুঁতে নিল। মীরা, তোমার কি কোনো বুদ্ধিজ্ঞান নেই? তুমি কেন ছোট পাত্রটি ছুঁয়ে স্বর্ণতে পরিণত করতে যাচ্ছ? আগে এই বড় পাত্রটি নাও। এই বলে একটি বড় পাত্র নিয়ে সালমা বেগম যখন মীরার দিকে এগিয়ে যাচ্ছিলেন, তখন তাড়াহুড়ো করতে গিয়ে তিনি মাটিতে হোঁচট খেয়ে পড়ে গেলেন। মীরা শাশুড়িকে পড়ে ব্যথা পেতে দেখে তাকে ধরে উঠাতে গেল। মীরা তার শাশুড়িকে যখন জিজ্ঞেস করলো সে ব্যথা পেয়েছে কিনা, তখন সে দেখতে পেল তার শাশুড়ি স্বর্ণের মূর্তিতে পরিণত হয়েছে। মীরা তখন কাঁদতে শুরু করলো।
জিতু আসার পর মীরা জিতুকে সব খুলে বলল। মীরা, তুমি কান্না করো না। মা লোভ করেছিল, সেই লোভের ফল সে ভোগ করেছে। এখন কি আর করবে? যাও, আগামী পূর্ণিমা আসার আগ পর্যন্ত মাকে আলমারিতে রেখে দাও।